তার মানে এত বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক সরকার না থাকলেও অন্তত ৫-৬টা পক্ষের কথা বললাম যাদের সাথে আলোচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কিন্তু এর আগের সরকারের সময় স্পষ্ট করতে পারিনি যে ভারতকে দিয়ে আমরা কি সাফল্য অর্জন করব, না চীনকে দিয়ে সাফল্য অর্জন করব, না পশ্চিমা শক্তিকে দিয়ে সাফল্য অর্জন করব। দেখুন, এই উত্তর তো তখনই খোঁজা যেত যদি আপনি একদম নিশ্চিত হন যে শর্তগুলো আপনি জানেন এবং আমরা দিতে প্রস্তুত আছি। তার আগে একটু সংশোধন করে দিই যে আপনি যেটা গাজার কথা বলছিলেন, জাতিসংঘ কিন্তু রাফা ক্রসিংয়ে আপ্রাণ চেষ্টা করেছিল যখন বিপর্যয় শুরু হয়, কিন্তু সব পক্ষকে এক করা যায়নি, বিশেষ করে ইসরায়েল ওই জায়গাটা নিয়ন্ত্রণ করে। এটা যদিও অন্য আলোচনার বিষয়। আমি বরং কয়েকটা ধাপে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি আপনার প্রশ্নে। প্রথমে এখানে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে প্রক্রিয়া নিয়ে। আমরা যখন কথাটা শুনেছি যে বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে, তখন আমার প্রথম এটার প্রতিক্রিয়া হবে এই ধরনের সিদ্ধান্ত প্রবলভাবে রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি আপনার একটা স্বাধীন সার্বভৌম দেশ থেকে একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ তৈরি করবেন। আমরা বাংলা করেছি মানবিক করিডোর, ভালো বাংলা হয়েছে, যেটা দিয়ে সামরিক কাজে না, বেসামরিক সহায়তা, খাদ্য যেতে পারে, অন্য কিছু যেতে পারে, ওষুধপত্র যা দিলে তাদের দুর্ভিক্ষ এড়ানো যাবে বা জীবন বাঁচবে এরকম, এবং যেটা সবচেয়ে সহজে যাওয়া যায় সেটাও একটা ব্যাপার ভৌগোলিকভাবে পরিবহনের ক্ষেত্রে। এখন এই খুব বড় মাপের রাজনৈতিক সিদ্ধান্ত, যেহেতু এখন রাজনৈতিক সরকার নাই, তাহলে যে সরকার আছে তাকে নিতে হবে। তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত নেবার বিকল্প কি থাকে? বিকল্প হচ্ছে সব পক্ষের সঙ্গে আলোচনা করা। তাহলে যারা সক্রিয় রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলাপের প্রয়োজন ছিল। এখানে সামরিক এবং যারা অসামরিক নিরাপত্তা বিশেষজ্ঞ আছেন তাদের মতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের থিঙ্ক ট্যাঙ্কগুলোর ব্যাপারে কতদূর প্রস্তুতি গ্রহণ করেছে, কি পরিমাণে তথ্যপত্র সংগ্রহ করেছে, সেটা আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত ছিল। এবং এখানে এই মুহূর্তে সেনাবাহিনীও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পলিটিক্যাল ট্রানজিশনে, এবং আমরা এখনো পর্যন্ত কিন্তু জানি না যে তাদের বক্তব্য কি। যদি একটা রাজনৈতিক সরকার থাকতো আমরা এই প্রশ্ন তুলতাম না, কারণ রাজনৈতিক সরকারের মাধ্যমেই তাদের সঙ্গে আলোচনাটা হতো। তো সুতরাং আমরা জানি না, বা অনেক ক্ষেত্রে সেটা জানাও সম্ভব হয় না। আবার আপনি অন্যভাবেও যদি দেখেন যে এটা আসলে জাতিসংঘেরও কার কার সঙ্গে আলোচনা হয়েছে, কিংবা আরও যে সমস্ত পক্ষগুলো আছে সেটা আমাদের কাছে স্পষ্ট না। এমনকি উপদেষ্টা পরিষদে এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সে সম্পর্কিত কোনো তথ্য আমাদের কাছে নেই। তার মানে এত বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক সরকার না থাকলেও অন্তত ৫-৬টা পক্ষের কথা বললাম যাদের সাথে আলোচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা গেল। দ্বিতীয় যে প্রসঙ্গটা ওঠে সেটা হলো পরিস্থিতি, যেটার কিছুটা উনি ব্যাখ্যা করেছেন। এখন পরিস্থিতি তো আমরা জানি যে এই পরিস্থিতি যদি চলতে থাকে, ওখানে যারা আছেন, আমরা যদি রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বলি, তারা সবচেয়ে বেশি ওখানে চাপে আছেন। এক হলো তারা পারসিকিউটেড হচ্ছেন, এবং আরাকান আর্মি যত অগ্রবর্তী হচ্ছেন তত তাদের উপরে কিন্তু খড়গহস্ত নেমে আসছে। যে কারণে হোক আমরা আরাকান আর্মির সঙ্গে আগে থেকে যোগাযোগ স্থাপন করতে পারিনি বা তাদের কাছটাই নিতে পারিনি। সেখানে পারসিকিউশনের অভিযোগ আছে, এবং সেখানে এক ধরনের গণহত্যার অভিযোগও কিন্তু উঠেছে। আমরা জানি না, আমরা ওইভাবে একদম নিশ্চিতভাবে সেটা বলতে পারবো না। এবং এর মধ্যে গতকালই আপনি বাংলাদেশের একটা জাতীয় দৈনিকে দেখেছেন যে সাম্প্রতিক সময় ১.13 লক্ষ ফিঙ্গারপ্রিন্ট যাদেরকে নিয়েছে ইউএনএইচসিআর, তার মানে ১,১৩,০০০-এর মতো, যদি আমার হিসাব ভুল না হয়, ফিঙ্গারপ্রিন্ট যাদের নেওয়া গেছে তারা ইতিমধ্যে ঢুকেছেন। তার মানে সব মিলে আমাদের ১২ থেকে ১৩ লাখের মতো লোক অবস্থান করছেন। এরপরে যে পরিস্থিতিটা হচ্ছে যে সেখানে যেটা উনি ব্যাখ্যা করেছেন যে সামরিক যে এখন যে সরকারটা আছে তারা তাদের সবকিছু সাপ্লাই লাইন বন্ধ করে দিয়েছে, তাদের বর্ডার ক্লোজ করে দিয়েছে যাতে বিদ্রোহীরা আর অগ্রসর না হতে পারে। আবার বিদ্রোহীরাও সেখানে যে জায়গাগুলো দখল করেছেন তারা সেটা আটকে রাখছেন। মাঝখানে ক্ষতি হচ্ছে রাখাইন জনগোষ্ঠীও ক্ষতির মুখ হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছেন রোহিঙ্গা জনগোষ্ঠী। সেখানে উনি যেটা বলেন, বীজের খবর নেই, সারের খবর নেই, শস্য উৎপাদন হবে না, অন্য সব সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, এটা আমরা জানি। প্রশ্ন হলো যে এরকম একটা পরিস্থিতিতে মানে কি কি কারণে এটা প্রয়োজন পড়বে যে আমরা দিলে তাদের একটা ওখানে অবস্থার আপাতত একটা পরিবর্তন করতে পারবে, এবং আমাদের যে ঝুঁকিটা আছে যে বাকি রোহিঙ্গা জনগোষ্ঠী যদি আমার এখানে চলে আসে, যদি দুর্ভিক্ষ দেখা যায়, তখন রাখাইনরাও চলে আসবেন, আরো কোনো জনগোষ্ঠী থাকলে তারাও চলে আসবে। স্যার, আমি এখানে একটু বলতে চাই, তাহলে কেন শুধু বাংলাদেশে এই ঝুঁকি? আমি সেই আলোচনা আসছি। মানে আলোচনাগুলো হচ্ছে যে গত 2 দিন ধরে অনেক আলোচনা হচ্ছে, তো ফলে আমরা এক ধরনের ধরুন সবকিছু মিলে আমরা মিলিয়ে ফেলছি পুরোটা। এখন এই পরিস্থিতিতে আপনার প্রসঙ্গে এবার আসি যে আমি কেন। এখন অনেকগুলো অপশন কিন্তু ছিল। একটা অপশন হচ্ছে যে তাহলে ভারতও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে কিনা। এর আগে ভারত একটা হাটের প্রস্তাব দিয়েছিল, যে সীমান্তে হাট। নিঃসন্দেহে আমাদের যে অঞ্চল দিয়ে এর আগে 1 লক্ষের উপরে রাখা রোহিঙ্গা জনগোষ্ঠী, এটা সবচেয়ে সহজ। ভারতের ওই পাশটা আরো কঠিন। উনি ডিফেন্সে ছিলেন, উনি জানেন সেখানকার ম্যাপটা। কিন্তু ভারত একটা কিন্তু একসময় প্রস্তাব দিয়েছিল আমি যদি হাট বা এরকম জায়গার ব্যবস্থা করতে পারি তাহলে এটাও একটা মানবিক সাহায্যের ব্যাপার। এখন প্রশ্ন হলো এই যে আপনি যে বিকল্পের কথাটা বললেন, যে অন্য বিকল্পগুলো আমরা এক্সপ্লোর করে আলোচনা করছে কিনা, যে আমার প্রতিবেশী এত বড় একটা শক্তি, সেও একটা বড় ফোর্স,
আমরা কিন্তু এর আগের সরকারের সময় স্পষ্ট করতে পারিনি যে ভারতকে দিয়ে আমরা কি সাফল্য অর্জন করব, না চীনকে দিয়ে সাফল্য অর্জন করব, না পশ্চিমা শক্তিকে দিয়ে সাফল্য অর্জন করব। আমরা কয়েকটা দৃশ্যমান প্রচেষ্টা দেখেছিলাম চীনের দিক থেকে, কাজে আসেনি। ভারত প্রথম দিকে বলেছিল, সেটাও খুব বড় আকারে কাজে আসেনি। পশ্চিমার অর্থ সাহায্য দিয়েছে, কিছু টাকা পয়সা দিয়েছে, কাজের কাজ কিন্তু আমরা আলটিমেটলি করতে পারিনি, কাউকে ফেরত পাঠাতে পারিনি। এখন এই পরিস্থিতিতে এই আলোচনা আমরা নিশ্চিত না যে ভারতের ভূমিকাটা কি। তাহলে বিকল্প তো এমন হতে পারতো যে আমি কিছুটা দেব, আবার ভারত কিছুটা দেবে কিনা। তারপরে আসুন, তার বঙ্গোপসাগর উপকূলবর্তী যে জায়গাগুলো দিয়ে প্রবেশ করা যেতে পারে, এটা তো এমন তো কোনো কথা না যে আমি একেবারে আমার গেট ওপেন করে দেব। অনেক দুর্গম জায়গা দিয়েও পৌঁছানোর একটা ব্যবস্থা করা যেতে পারে। তো সেই সুযোগটা কতখানি আমরা নিয়েছি, অর্থাৎ তার বন্দরগুলো দিয়ে বা তার উপকূলবর্তী জায়গাগুলো দিয়ে থেকে যাওয়া যায় কিনা, এমনকি মংডুর উপর দিয়েও কিন্তু একটা প্যাসেজ আছে, সেটাও ব্যবহার করা যায় কিনা। একই সঙ্গে বলে রাখি যে বিমানবন্দরটা এখনো জান্তাদের দখলে, তো তার সঙ্গে জাতিসংঘেরই তো সে সদস্য, এবং চীনের সঙ্গে ভালো সম্পর্ক, রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক, সেটা ব্যবহারের কোন রকম পথ আছে কিনা যে আমি ওই পর্যন্ত পৌঁছে দেবো, বাকিটা যেটা করার সেটা করা। এখন এই বিকল্পগুলো আমরা জানি না যে এই বিকল্পগুলো বৃহৎ শক্তিগুলোর সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে বা জাতিসংঘের অন্যান্য পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি কিনা। স্যার, এই যে এখানে আরেকটা বিষয় কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে জাতিসংঘের অনুরোধে কিন্তু এই করিডোরের ব্যবস্থা করা হয়েছে, এবং এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু বলেছেন যে আসলে ভিন্ন কথা। আমি এক কথাই বলি, এই যদি বিবৃতি নিয়ে আমরা আলোচনা করতে যাই, তাহলে আসলে আলোচনা আমরা খুব গভীরে যেতে পারবো না। কারণ পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট বলেছিলেন যে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছে, আমাদের আলোচনা হয়েছে। আর আজকে যেটা হলো সেটা তিনটা শব্দ পাওয়া যাচ্ছে, আমরা কারোর সঙ্গে আলোচনা করিনি, আমরা সম্মত আছি, আমরা নীতিগতভাবে একমতের অর্থটা কি দাঁড়ায়। আপনি যদি কারোর সঙ্গে আলোচনা, সাধারণ মানুষ কি বুঝবে? না, সাধারণ মানুষ তো কিছুই বুঝবে না। আপনি যদি কারোর সঙ্গে আলোচনাই না করেন, তাহলে আপনি আগ বাড়িয়ে প্রোঅ্যাক্টিভলি সম্মত হচ্ছেন কেন? পৃথিবীতে কি প্রোঅ্যাক্টিভলি সম্মত হয়? ধরুন গাজা থেকে শরণার্থীরা আসার সম্ভাবনা আছে, তাহলে কি মিশর আগে থেকেই বলবে যে আমি সম্মত আছি? জর্ডান আগে থেকেই বলবে আমি সম্মত আছি? এটা কোন কৌশলগত বক্তব্য বা পররাষ্ট্রনীতির কিংবা আন্তঃসম্পর্কের কোথায় গিয়ে এটা দাঁড়ায়? এটা সামরিক, অসামরিক, বেসামরিক, আমি তো কোনো রকম বুদ্ধিমত্তার পরিচয়ের মধ্যে পাচ্ছি না। আমরা আলোচনাতে আসি যে জায়গাটা নিয়ে সম্ভবত আপনি জানতে চাইছেন ঝুঁকিটা কি। আমি বিকল্পগুলোর কথা বলেছি, সেই বিকল্প আমরা কিন্তু জানি না যে আমরা কতখানি এক্সপ্লোর করেছি। এবং আমি আবারও প্রশ্ন করবো যে আপনি একটা মানবিক করিডোর দিচ্ছেন, সেই মানবিক করিডোর দিয়ে আপনি গেলেন, আপনার চীন এটা রিয়াকশনটা কি দেখাবে? যদি ভবিষ্যতে এটা সামরিকভাবে ব্যবহৃত হয়, তাহলে হচ্ছে চীনের উপরে তার চাপ পড়বে, তার ঘনিষ্ঠ মিত্র। আবার আগেই বলেছে যে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে কিনা আমরা জানি না, ভারত কোনো কিছু অফার করতে রাজি আছে কিনা। ঝুঁকিগুলো একদম খোলাখুলি।